নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি একটা গ্রামীণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু দিয়ে পুঁই শাক দিয়ে বাটা পোনা মাছের একটা সবজি। এটা কিন্তু আমাদের গ্রামের দিকে খুব হয়, আর এটা আমি একটু অন্যরকমভাবেই রান্না করে দেখাবো। এখানে দেখো পুঁই ডাঁটাগুলো কেটে আনা হয়েছে। তো পুঁই শাকগুলো দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ। সঙ্গে নিয়ে নিয়েছি বাটা পোনা মাছের হাফটুকু, মাথাটুকু নিয়ে নিই, শুধু লেজাটুকুই নিয়েছি। এরপরে দেখো ডাঁটাগুলো কেটে নিয়েছি, আলুগুলোও টুকরো করে নিয়েছি এবং পাতা এবং কচি আগাগুলো আলাদা করে টুকরো টুকরো করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল দেওয়া হয়েছে। তো সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এখন আমি এই তেলের মধ্যে সুন্দর করে মাছগুলো কিন্তু ভেজে নেব, আর মাছগুলো ওলটপালট করে ভেজে আজকে আমি তোমাদের সঙ্গে এই মাছ দিয়েই এই পুঁই শাকের রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু মাছ ছাড়াও ভীষণ ভালো লাগে, মাছ ছাড়াও করে দেখতে পারো, এটা কিন্তু খুব ভালো লাগে। আর এছাড়া এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে ভীষণ সুন্দর লাগে। এরপরে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন 5 ফোড়নের সঙ্গে আলুগুলো খুব সুন্দর করে এখন ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো একটু লবণ। এটা দিয়ে আবার কিছুক্ষণ মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। মিশিয়ে নিয়ে আমি রান্নাটা এখন করতে থাকবো। আলুগুলো যতক্ষণ না সুন্দর করে ভাজা হবে ততক্ষণ কিন্তু ভেজেই যাব। আলুগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁই শাকের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলু আর পুঁই শাকের এই ডাঁটাগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের হয়। আজকে যেহেতু চিংড়ি মাছ ছিল না আমার কাছে, তার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে করতে পারলাম না। তোমরা চিংড়ি মাছ যদি থাকে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে একবার ট্রাই করবে। পরে পুঁই শাকের পাতাগুলো এবং আগাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে এবার দিলাম লবণ, আগে যেহেতু কম দিয়েছিলাম, হলুদ গুঁড়ো। এই দুটো দিয়ে আরও কিছুক্ষণের জন্য সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এবং সবজিটাকে সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না এটা অনেকটা নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা ভেজেই যাব। এরপরে আমি ঢাকা দিয়ে সবজিটা কিছুক্ষণের জন্য ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো ঢাকা তুলতেই সবজিগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দেখো আলুটা কিন্তু গলেই গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সবজিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দেব, যাতে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যায়। ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত থাকবে, সেদ্ধ হতে সময় লাগবে। তো একটুখানি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এই সবজিটা রান্না করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সর্ষে আর আদা, এই দুটো বাটা কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এটা একদম ঝোল যখন ফুটে আসবে তখনই দিতে হবে। তো এই দুটো দিয়ে আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঝোলটাকে শুকিয়ে নেব। তো দেখো অনেকটা রান্না হয়ে এসেছে, আর এখন আমি দু একটা আলু এইভাবে গলিয়ে দেব। তো আলু এরকমভাবে গলিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, তার জন্য। তো দেখো এইভাবে আলুটা কিন্তু গলিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। আজকে তোমাদের সঙ্গে আমার এই গ্রামীণ রান্নাটা শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।
আর এরকম গ্রামীণ রান্না যদি তোমরা দেখতে চাও এরকম গ্রাম্য পদ্ধতিতে, তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। আর তরকারিটা কিন্তু এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এরকম কম মশলাপাতি দিয়ে কিন্তু এরকম সুস্বাদু তরকারি রান্না করে তোমরাও খেয়ে দেখবে, এটা সত্যিই খুব ভালো লাগবে। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট রেসিপি নিয়ে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।